আমার ওরে গাইবো আমরা জয়তুন পালানো রে আর করিবেন আরে দয়াল তোমার প্রেমের নাম গাইবো আমরা জয়তুন পালা দয়াল তোমার প্রেমের নাম গাইবো আমরা জয়তুন পালা আপনারা হতেন না আরে বলে চাচা আপনি শুনবেন নি চন্দ্রদিগুলিয়া রাজ্যের বাদশাহ ছিল কি সোনাফর দেওয়ান বাদশাহ সোনাফর দেওয়ানের রাজ্যে ব্যাপক প্রজাদের মনের মধ্যে সুখ শান্তি আছিল বিরাজমান শান্তি আছিল না কেবল বাদশাহ সোনাফর দেওয়ানের মনে কারণ বাদশার যে বেগম ওই বেগম মেলা দিন ধরে কঠিন অসুখে আক্রান্ত হইয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে তাই বাদশার মনে শান্তি নাই একদিন বাদশারই অসুস্থ বেগম বাদশাহ সোনাফর দেওয়ান রে দাইকে তখন কই দিলেন স্বামী স্বামী গো আমার হাসবেন্ড আমার প্রাণের বেগম স্বামী গো আমার শরীরটা কত কয়দিন ধরে বলা না গো স্বামী আমি মানে আর বেশি দিন বাঁচতাম না গো স্বামী জমদূত মানে আমার ভালোবেসে আছে গো স্বামী হিলা ঘন্টা ঘন্টা মিস কল মারে আমারে গো স্বামী আমি আর বেশি দিন বাঁচতাম না গো স্বামী বেগম তুমি রাইতের বেলা কেন কথা শুরু করছো হ্যাঁ জমদূতের অত বড় সাহস হয়েছে না তোমার এই কালিয়াজুরির মন্ত্রের মধ্যে দিবে ওই যে এরপরে বলে বলে যদি জমদূত না আইলেই পরে তাহলে জমদূত একটা গড়িসা লগে একটা ডারবি বিলি খাওয়াই বিদা করে দিম তুমি এটা টেনশন করো না বেগম কেমন করা পেট করা জমদূত গড়িসা ডারবি বিলি খায় তো কায় না জমদূত তুমি কুমিল্লার 1 কেজি রসমালাই কিনা দিও স্বামী গো জমদূত যদি বলে বলে আমার লাগে একটা বিশাল করে আমার যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার একমাত্র বুধ আদরের ধন নয়নের মণি গহরসান এই গহরসানের কথা চিন্তা করে স্বামী তুমি আর 2 নম্বর বিয়েটা করো না গো স্বামী আমার আদরের সন্তান সৎ মায়ের অত্যাচার সহ্য করতে পারতো না গো স্বামী তুমি আমার কথা দাও তুমি আর 2 নম্বর বিয়েটা করতে না বেগম তোমার যদি বলে বলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় জমদূত যদি তোমার লাগে একটা বিশাল হয়ে আই পড়ে তাহলে আমি ফরা মজলিসে নানার কসম দিয়ে কইলাম আমি 2 নম্বর বিয়েটা করার পর 3 নম্বরটা করতাম বলছেন আপনি গোলামের কথা গোলামে বলে 2 নম্বরের পর 3 নম্বর মানে 2 নম্বর বিয়েটা করবে তুমি 2 নম্বর বিয়েটা করবা আর আমার কালিয়াজুরের ইয়ং জেনারেশন বাইরে দেখছো
দেখছনি সেট চালাইতো না তোমার সেট চালাইতো না স্বামী গো দেখছনি সেট চালাইবো তুমি আমার কথা দাও স্বামী তুমি একদিন আমার বেটা করতে না মেলা রাইতে হয়ে গেছে ডিস্টার্ব দাও বেগম হ্যাঁ। তুমি যদি এতবার করে কইতাছ আমি তোমার কথা দেব 2 নম্বর বিয়েটা করতাম না নিশ্চিত থেকে মরো আমি বলি যে নিশ্চিত মরতাম তুই কি তা করবো শোনো শোনো স্বামী নায়া হানিও ভরে সতী অবশেষে মৃত্যুর কাছে হার মাইনা মৃত্যুবরণ করলো রাজার দেহ মারা যাওয়ার পর সুরাফর বছর একমাত্র পুত্র আদরে ধন্যবানের মণি গহরসান মায়ের সুখে কাতর হয়ে পড়লো নাওয়া ছেড়া খাওয়া ছেড়া সারা রাত বাড়ি থেকে ঘুরে বেড়ায় আর মা মা করেছি পুত্রের মায়ের সুখ দেখা পুত্রের ভালো রাখার জন্য পুত্রের সুখে রাখার জন্য বাচ্চা সুরাফর দেওয়ার তার প্রথম স্ত্রীর দেওয়া প্রতিজ্ঞার কথা ভুলিয়া দ্বিতীয়বার বিবাহ করে এক নতুন বেগমের বাড়িতে এটা তুললো বিবাহের কিছুদিন পর সুরাফর বাচ্চা সিদ্ধান্ত নিল তার কিছুদিন কাজে রাষ্ট্রবাস করার বাইক পেদাল হয়ে যাবে উত্তরের ওই হিন্দলগঞ্জ জঙ্গলায় হরিণ শিকার করতে তাই সুরাফর বাচ্চা গেল অন্দরমহলে তার নতুন বেগমের কাছে ওই হরিণ শিকারের কথা জানান দেওয়ার জন্য অন্দরমহলে গিয়ে সুরাফর বাচ্চা তার নতুন বেগমে ডেকে কিন্তু একটা বেগম স্বামী বেগম আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কিছু জিন্নাতি রাষ্ট্রবাস করার বাইক পেদাল হয়ে যাবো উত্তরের হিন্দলগঞ্জ জঙ্গলায় হরিণ শিকার করতে না স্বামী আমি কি তা করব স্বামী আপনি দিয়ে সময় করছি রাষ্ট্র নিয়মন হারালো তুমি স্বামী সেই দিন তো বড় লাসপাশা এত বড় সোনার পালন করে আমার হালাই থেকে হইল না স্বামী আমি হালাই থেকে যাই না স্বামী বেগম বাচ্চার এক জমানের কথা আমি সিদ্ধান্ত নিয়েছি যাবো মানি না স্বামী আমরা দমনা বন্ধু একটা কথা করেন করে দেব না স্বামী আচ্ছা আমরা গড়ি সাহেব তো হয়ে গেছে না প্রত্যেকদিন এই মতো ভিডিও কল দিয়ে তোমার গড়ি সা খাওয়াই আমরা কালিয়াজুরিতে পালা করতে এসে তুমি মারাত্মক একটা রং কথা কইছো এই তপু ভাই নাকি তোমার ভিডিও কল দেয় তপু ভাইয়ের রুচি এত খারাপ হয় নাই তোমার মতো একটা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মহিলারে উনি ভিডিও কল দিব এই তবে বলে এইখানে আমার দিনাজপুরে সিয়াম ভাই আছে উনি থাকলে একটা বিশ্বাস করুন যেত বেরাও তাহলে তারপরেও যেহেতু তুমি ভয় পাও আমি যাওয়ার আগে অন্দর মহলে কিছু উজির নাজির অস্কর লস্কর পাইক পেদা দিয়ে যাব তোমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তবে একটা কথা মনে রাখবা বেগম গহরসান আমার একমাত্র আদরের নয়নের মণি মামরা সন্তান তুমি আমার গহরসানের খেয়াল রাখবা তার যেন কোনো প্রকার অসুবিধা না হয় বেগম স্বামী আমি কথা কইতে বলতে না একটা বড় মেলা রং কথা কইলেছেন হ্যাঁ কোরসান বুঝি আমার ফোলা না এই ভাই এই কথা কন নাকি কোরসান আমার ফোলা না সুরাফর বাচ্চা তার নতুন বেগমের কাছ থেকে বিদায় লয়ে তাকে সুজি নদী রাষ্ট্রবাস করার পাইক পেদালে ছুটে চললো উত্তরের হিন্দলগঞ্জ জঙ্গলায় হরিণ শিকার করতে সুরাফর বাচ্চা ছয়টা বছর তার প্রিয় ঘোড়া হিরালালের উপর সাথে তার উজির নদী রাষ্ট্রবাস করার পাইক পেদা সুরাফর বাচ্চা তার প্রিয় ঘোড়া হিরালালের উপর ছয়টা বসা মনে মনে তখন গাইতে লাগলো ওই আমার ঘোড়া
এমন করে এই শোনাফল বাচ্চাদের উজিঙ্গা দিরাস কল্লাস কল্লায় কোথায় গেল উত্তরের ভিতরে বাজাবে পুলিশ। আর ওদিকে ছোট রানী রাজপ্রাসাদে বসে বসে ভাবতে লাগলো বিয়া হয়েছে এতদিন পর, এখনো পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না, মা হইতে পারলাম না। তাহলে ভবিষ্যতে এই রাজ্যের বাদশাহ মিলে গহরসা, আর গহরসা যদি বাদশাহ হয় তাহলে আমি মিলে সৎ মা, ইষ্টের মাতার সৎ মা মিলে ছড়ায়। গহরসা যদি আমার এই রাজবাড়ি থেকে করে তখন আমি যাবো কই? এই কালিয়া যদি রিস্কা দেবে তো আমার গণতন্ত্র না, এইরকম আনন্দ কিন্তু সুইতার ছোট রানীর মন বারবার আতঙ্কিত হয়ে উঠতে লাগলো। আর তাই ছোট রানী মনে মনে সিদ্ধান্ত নিল তার বোনের কাছে গিয়া গহরসানি কি করা যায় একটা বুদ্ধি পরামর্শ করব। আর তাই ছোট রানী তার বোনের গিয়ে তখন দায়িত্ব তখন করে লাগলো আমারে তুমি কার কাছে বিয়া দিলা তো বুবু? আমারে তুমি কার কাছে বিয়া দিলা তো বুবু? বন্ধু তোমার আমি কার কাছে দিয়ে গেছি তারা তো দিলে শুন এই কামে আপনি কি মনে করছেন তাই বন্ধু এটা বলে দিয়া তাই বন্ধু তুমি আয় কি বল বলে দিয়ে আমি সফল হয়েছে না সফল হয়েছে ওরা কত ভালো লাগে আগে তো বলতে করছে বন্ধু দিয়ে না দিয়ে আমার নানার কাছে ভাবছি আমি তো নানা সফল হয়ে গেল কেন বলতে করছে না বন্ধু দিয়ে না দিলাম 7 টাকা হচ্ছে শোনা আমি তুমি আমার কার কাছে দিয়ে গেছো কারণ তো বলছো বন্ধু তুমি কার কাছে বিয়া দিলা তো বুবু? তুমি আমারে বিয়া দিছো কি এখন তো মেরে শকুন ভাইয়ের কাছে? আরে বিয়া রে তাহলে রাইতের দিনে ঘুমে জাগরণে সন্তানের আমার এটাই দিবি কি বেটা ওই নামটা ওদের গুটি গুটি দেওয়া যায়। আমি কি বুঝতে পেরে চট করে হ্যাঁ খবর আছে আমি কি আমি সংশোধন করতাম তারপরে বিয়া দিছে কি দেওয়া শুধু দিল না এইটা দিয়া ইগোলিয়ার কাছে। হায় রে আমার কপাল তোর সব ঠিক আছে খালি একটু যান্ত্রিক ত্রুটি কর না। আর তুমি বললে আমি 2 দিন পর জামাই বদলাই, আমি 2 দিন পর জামাই বদলাই না, আমি 2 দিন পর জামাই বদলাই না। ম্যাচ সাকিব খান আছে না আমার ওয়ার শুনিয়ে বল আমি না আমি তোমার কবর করব পরে আমারে কই শুনো তোমার আমি আমেরিকা নিয়ে যাব আমি বলি না তুমি আমি আমেরিকা লয়ে যাবা 2 দিন পরে আমি ফুলা লইয়া ফুলার বাক খুঁজে নেব সংবাদ সম্মেলনে আমি অত বিশ্বাসের গুণের মতো তো ব্যাপারটা বলে হিলা আমাকে যাই কেন আমারে বললে আমি না আমি তোমার লোক কথা কইতে ও তুমি আমার কলেজে পেলে বিপদই হলো না হ্যালো বিপদ আমি তোমার কল দিতাম আমি 2 দিন পর যাবার বদলাই না বাবু আরে তুই জানা পেয়া দিছো আমার তো একটা পছন্দ আছে কেন ও তোমার পছন্দ আছে আমি মনে মনে পছন্দ করি যে শুরু থেকে আজ কেমন করে মাইনে দিয়েছে মাইনো আমি পছন্দ করে দিতে পারবো আমি চাই আসবো বিয়া দিছো সাজরাজের বাদশা সোনাপুর টাওয়ারের কাছে গো বাবু বেটা কুইনা অপর মাত খুইলা বিয়া হয়ে গেছে এতদিন হয় আর পর্যন্ত সন্তানের মুখ দেখাতে পারলো না গো বাবু এই মুখ হ্যাঁ বেটা তো ভালো এক্সপেরিয়েন্স হলো না ওই এক্সপেরিয়েন্স তো নাই খালি তোমার বড় হয় না হ্যাঁ এটা বেটার পছন্দ তোমার বেশি সমস্যা মাইনো আমারে তুমি কার কাছে বিয়া দিলা গো বাবু
আমার ঘরে যদি কোনো সন্তান নয়, আমি যদি কোনো মা না হইতে পারি গো বাবা, সিয়াম তুমিও আছো। ভবিষ্যতে রাজ্যের বাদশাহ গহরজান, আর আমি আপনাদের সৎ মা ইষ্টের ফাদার। আর আমি যদি এবার রাজ্যের বাদশাহ যদি গহরজান হয়, আমার রাজবাড়ি থেকে বাইর করে দেবে। আর আমি যে কাণ্ড ঘটাইতেছি, আমি বাইর যেতে পারিনি, খবর আছে আমার, ট্যাং গেলে আমি গহরজানকে কি করতাম, তুমি আমার একটা বুদ্ধি দিয়ে দাও। আমি সতীনের ফুলারে কি করতাম, আমার একটা বুদ্ধি দিয়ে দাও না গো বুবু। কেন বলছো আমার কিছু বুদ্ধি লেগে? হ্যাঁ তুমি লাগে বুদ্ধি আসলে না না ফারা আমার কাছে বুদ্ধি লেগে। তোমার যে বুদ্ধি, তোমার বুদ্ধির কাছে ইষ্ট তো সাজে তোমার ব্যাক করে এই তোমার বুদ্ধির কারণে আমরা তো ভুলে চাপালি বা বিনা ভাবে গেছি। মাননি ইল্লা তো বুঝে সবাই বলি সব তো বলে ঠেঙ্গাই গো বাকিয়া বুড়ো লাগে কি দেখছি না আজকে দিন না কি বুঝাই কি হ্যাঁ না না আজকে দিন না হলে আমি যে ফলাপতি ঢুকতেছি, আর আমাদের রতন থিয়েটারের ইয়া সুজিত আছে না, তাহলে সুজিত ভাই আর মৌসুমী আমি ফলাপতি করব না, আমি কোনো কিছু দিচ্ছি তুমি আমার একটা বুদ্ধি দিলাম না বুবু, আমি গহরজানকে কি তা করতাম তুমি ডিস্টার্ব তুমি আয় 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 বুদ্ধি লাগবে এমনি বলো হ্যাঁ পুরো সম্মান রাখো। বাদশাহ নতুন গেল, তার বোনের কাছে দলিলের রাজপ্রাসাদে ফিরে আসলো। ফিরে আইসা রাজদলতে খবর দিয়া কিছু শোনা জানা পরিমুক্ত উপভোগ দিয়া রাজদলতে শিখাই দিল শিশু গহরজানকে যেন ওই গভীর বন্যায় নিয়ে হত্যা করে ফেলায় আসে। শোনা জানা পরিমুক্ত উপভোগ করবে শিশু গহরজানকে হত্যা করবার জন্য রাজদলাত নিয়ে গেল গভীর বন্যায়। গভীর জঙ্গলায় গিয়া যখন রাজদলত শিশু গহরজানকে হত্যা করবার জন্য তলোয়ার উঠিল, শিশু গহরজানের পিছন থেকে তখন ঝড় করে পানি করতে লাগলো। শিশু গহরজান রাজদলতের চোখের পানি ছায়া ছায়া পানি করতে লাগলো। শোনো শোনো আমার জীবন ভাইবা যাবো রাজপুরীতে, তুমি বলে রাখা যাও, তুমি বলে রাখা যাও, তুমি বলে রাখা যাও। সম্মানিত দর্শক, রাজদলাতে যখন শিশু গহরজানকে গভীর জঙ্গলের মধ্যে ফেলে ফেলে গেল, তখন ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল কাঠুরিয়া। কাঠুরিয়া শিশু গহরজানের কান্দনের শব্দ শুনতে পায় কাছে গিয়ে বৃত্তান্ত শুনা কাঠুরিয়া সাথে করে শিশু গহরজানকে তার নিজ বাড়িতে নিয়ে গেল। সম্মানিত দর্শক, যে গহরজান ছিল রাজার পোলা, সে গহরজান বড় হইতে লাগলো কাঠুরিয়ার সন্তান পরিচয়ে, কারণ ঘরে তার সৎ মা। সম্মানিত শ্রোতা, মহামান নদীর মতো সময় বয়ে যায়, আর বইতে বইতে তখন 16টা বছর শেষ হয়ে গেল। এবার আসি পালার মূল জায়গায়, জয়তুন বিবির কথা। 16 বছরের অপরূপ সুন্দরী কন্যা জয়তুন বিবি জীবনের 16টা বছর তো পার হয়ে গেল, এখনো পর্যন্ত তার যৌবন নদীতে কাঞ্চন নদীতে কোন রঙের মাঝে রসের মাঝে এলে না পৌঁছাবে তরিবাইতে। সুন্দরী মন খুব উদাস উদাস মনে সুন্দরী সিদ্ধান্ত নিল তার বেবাক সখীর মিলাই দেবো গাঙ্গের পার গোসল করতে। আর তাই সুন্দরী তার সখীটাকে বলল, সখী আর সত্যি চল গোসল দিয়ে গিয়া। চল সত্যি গোসল করে হ্যাঁ সত্যি হ্যাঁ, আমার একটা কথা জানার আছে। তোর একটা কথা জানার আছে? গোসল করার আগে কথাটা কয়ে লাই। হ্যাঁ হ্যাঁ, 12 তারিখ কামে দিলা সত্যি। হাই হাই হাই, তোর 12 তারিখ কারে দিছি? যখন জবর করতে আসলে তখনই কারে দিছি না রে হুন্দি মু। আচ্ছা, মনের কথা কইছে, জান মনে তা ভালো করে তা। সবকে মন জানি দিছি তোর কম কি লাগে মনে থাক। সবকে চল গোসল করে আই গিয়া। হ্যাঁ, জয়তুন মিলিবার বাবা সকিরের লাগে গেল ঘুমটি করে গোসল করতে। ঘুমটির পানি টলমলে ধর দেখা জয়তুন মিলির মনে দিলে ধরে ফুলে যায়। জয়তুন মিলি ঘুমটির টলমলে পানি দেখে তার বাবা সকির তবে দেখে সকে আমার যমুনার জল দেখতে কারণ
আমার যমুনা জল দেখতে কালো করিতে গরম লাগে ব্রাহ্মণ ব্রাহ্মণ মাইন্ড দেয় না গিজারটা ফিট করে দিছে Shakir! Siam! Shakir! এমন বেড়াই যত তুমি যখন বাবা শরীরে গায়ে পরিবেশন করতে তার দূর থেকে অবলোকন করতে থাকলো পাকিস্তান শিরলি গাছের আড়ালে গিয়া গিয়া তখন জয়তুন বিবি দেখতে লাগলো পাকিস্তান এমন বেড়াই জয়তুন বিবি এবং গহসানের মধ্যে প্রেম মহব্বত বিনিময় হয়ে গেল একদিন দিন যায় মাস যায় গহরসান সাহস করে এসে জয়তুন বিবির সামনে দাঁড়ায় জয়তুন বিবির সামনে এসে দাঁড়ায় গহরসান তখন জয়তুন বিবির তিব্বল সামনে এসে তখন জয়তুন বিবিরে কইতে থাকলো সুখের পরে ছায়া La 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 জয়তুন বিবি এবং গহরসানের মনের মধ্যে প্রেম পয়দা হলো ভালোবাসা বিনিময় হলো একদিন দিন যায় মাস যায় বছর যায় গহরসান গিয়ে তার মা বাপের জয়তুন বিবির বিবাহের কথা জানায় যেমন করে হোক তেমন করে হোক সে জয়তুন বিবির বিবাহ করতে চায় বিবাহের কথা শুনে গহরসানের পিতা মাতা রাজি হয়ে গেল বিবাহের প্রস্তাব নিয়ে গেল জয়তুন বিবির বাড়িতে জয়তুন বিবির বাড়িতে গিয়ে জয়তুন বিবির পিতা মাতারে জানাইলো জয়তুন বিবির পিতা মাতাও রাজি হয়ে গেল দুই জনের বাড়িতে বিবাহের আয়োজন আরম্ভ হয়ে গেল জয়তুন বিবির বাড়িতে এই বাড়ির গেদার মা বেদার মা সেপার মা বৈসার মা দিন জনের মা বেবাকতে আইলো হলদি বাটা বিয়া বাড়িতে আইসা তখন সেপার মা গেদার মা এটা গেছিল বাবে বাবি ও বাবে বাবি ওই দিন চলে বাবা বলে বাবে ভালো আছেন নি ভালো করে দেন না বাবে লাইস হুই বাবে ও আপনার যে মেলা দেখতে দেখতে না বাবে দেখো না আমি হাওলা বে ওকে তুই ভালো এটা সাসি রে বাবে সুন্দর আছে
কেটা মাইনো ও ভাবি ও আপনি মেলা দিন দিই না ভাবি মনে তো তুমি দিতে এসে না মনে তো কাইছে আছে হ্যাঁ তোমার তো কাইছে আছে না আমি দেখছি না জানেন না আপনি না গত বছর একবার কাইছিল হইলো আমি বাইরে দিছি পুরো রেডি ও বছর বিয়ানি ঠিক কথা কইছে বাইডেন ঠিক আছে মতে লাগে তাহলে আপনি তো সিটি কর্পোরেশন দেরি আমি দেখছি না আপনি পাবে বালা জায়গা পালা করতে গেছেন বালা কথা কে ডিপেন্ডেন্ট আছে বলে মেন বালা মানুষ আছে খারাপ জায়গা খারাপ কথা কইও না তুমি কি ভাবি আপনি কি তাহলে ফেসবুকে ব্লক মেরে দিছেন না বাবা আমি দেখছি না আমি ফেসবুকে লিখছি ট্রাভেলিং তো বাপের বাড়ি ইলা আপনি কি তা লিখছেন ট্রাভেলিং টু বাপের বাড়ি ও আলে মূর্খ সূক্ষ্ম মানুষ আমি ইংরেজি বুঝি ভাবি কি তা আমি লিখি না তো আমি ইংরেজি বুঝতাম ওই রাকিবে ঝেলে হই আমি হিট থেকে কপি করিয়া আমি সিয়ামের পুষ্টিতে পেস্ট করে দেব আরে আমি ইংরেজি বুঝি না কাজল ভাবি বল কাজল ভাবি আমি যদি ইংরেজি বুঝতাম ওই দিন বিল কিসের কইনে ফেসবুকে একটা পোস্ট করছে আমি কমেন্ট করছি আমার দোষ হইছে বিল কিসের কইনে আমার উঠানের পয়সা আমার যে গাইলে আমার বড় করে দেবে কি তা কমেন্ট করছেন আমি কি তা কমেন্ট করছি জানেন বিল কিসের কইনে ফেসবুকে ভাই ছবি দিছে আমি লিখছি ওয়ান্ডারফুল ভিডিও কই এই বান্দির বান্দি আমার দুলা ভাই করছে ছবি দিছি কি ওয়ান্ডারফুল আমি ইংরেজি বুঝি না ভাবি তবে আপনি যে একটা গুণের করতে তো ভাবি এটা বুঝতাম পারছি তাহলে আপনি আপনি জামাই মানে আমার ভাই আমি যে একটা লাল গঞ্জি বানাই দিছি কো ভাবি এক করে না ভাইয়ের না জসিমের লহন লাগে আমি ফেসবুকে পাই ছবিটা দেখে একটা লাইক মেরে দিছি শীতের রাত আমার গরম লাগে কে রে আমার কিনে এরকম সিয়ন গান দিল কে সেটা দেখি আপনি জামাই আমার ভাই হঠাৎ করে দেখি আমার মোবাইলের মধ্যে একটা নোটিফিকেশন আই হ্যাঁ কি রে এত একটা নাম্বারে লক করলো আমি মোবাইল নিয়ে যে আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আপনি জামাই আমার ভাই আমি কিন্তু লগে লগে এক্সপেক্ট করছি না সিক্রেটলি যদি লগে লগে আমি এক্সপেক্ট করে আমার ওজন কমে যেত না আমি 17 মিনিট জুড়ে রাখছি 17 মিনিট পর আমার মোবাইল থেকে বাইরে মনে কষ্ট হয় তাহলে আমি এক্সপেক্ট করছি এক্সপেক্ট করার পরে আপনি জামাই আমার লিখছে হাই হাই রাকিব আমি লিখছি যে আপনি জামাই হাই আমার লিখছে হ্যালো আমিও লিখছি হ্যালো কিছুক্ষণ পরে আপনি জামাই ভাবি আমারে এই ফান পাতার লাল লাল কি জানি একটা পাড়েছে আপনি একটা ফান পাতার লাল পাড়ে আমায় এটা 3 মিনিট আমি খালি আল্লাহর তো যুদ্ধের মধ্যে উপরে কোন করে রইল আসল কথা হইল গিয়া আমার মন শোনো কেউ আবার গেলে আমি মানা করতাম পারি না আমার দোষ আমি যদি একটা মিশা কথা কই ভাবি আমি ভাবে বাবাকে এমন বেড়াই বিবাহের আসরে নানা রকম মজার ঘটনা ঘটতে লাগলো তখন বিবাহের আসরে আইসা উপস্থিত হইল জয়তন বিবি বিবাহের আসরে এসে জয়তন বিবি তার সখীরা ডেকে ডেকে বলল সখী সখী ও সখী ওই বান্দি জামাই এমনটাছে তোরা আমার বিয়ের সাজাই দিতি না ও সাজাবো না সখী ও সখী তোরা আমার বিয়ের সাজাই দিস না সখী
জামাই পড়তেছে সখী আমার মালাটা দে সখী সখী আমার কি মন লাগে সখী সখী আমার কি মন লাগতেছে সখী তুমি লাগতেছে নাকি সাবান আনবো আচ্ছা তার মধ্যে লাগতেছে ভাই সাপ সাবু আলে হুন সাপ গুনি নাই কে তবে আমার কালার আমার হ্যাঁ করে রশ্মিকা রাশমিকা আই হুন আমার যেমনই লাগে লাগে তাহলে আমি যখন খেলা করতে যাচ্ছি তাহলে তবু ভাই আয়োজন করছে ঘটিসা হুন আরেকটা কথা কই দিয়েছেন তাহলে আজ যে ভালোবাসা দিবস যারা ফলো দেখতে নাইছেন আজকে 10টা হইতেন না তাহলে কালকে যদি ঘটিসারের থেকে একটা করে চা না খান আমরা সব দিন যারা প্রেম করি সব প্রেম পাই নিয়ে যাবেন আচ্ছা হুনাইন এই যারা বিয়ে করছে তারা কিন্তু খুশি হয়েছে আমরা তো প্রেম করি না আমরা তো বাঙালির কোনো চান্স নাই যারা বিয়ে করছে তারা জামাটি ফরক্রিয়া করবো আর যারা বেড়াইতেছে তারা বউ জিনিস কাটে বেরোতে ব্যাগে যাবে সখী এলে আমারই কেমন লাগতেছে জানো আমি যখন পালা করতে ঢুকতেছি না আরে তবু ভাই আছে তবু ভাই এই শোনো তোমার সাথে আমার কথা আছে সাইডে আসো গিলা আলে শুনো ওই তোমার না পূজা ছিল না আমি তো আল্লাহ পূজা ছিল না এলে দুই দিয়া থাক আমার অসুবিধা নেই আপনার সমস্যা এমন কই নাই বিবাহে আসলে নানান রকম মজার ঘটনা ঘটতে লাগলো ওইদিকে তবু ভাই আমার কোনো অসুবিধা নেই আজকে রাত্রে আমি ঘরে থাকতে পারিনি অসুবিধা আছে বিবাহের আসলে ওইদিকে গহরসানের বাড়িতেও বিবাহের আয়োজন আরম্ভ করা গেল গহরসান এবং জয়তুন বিবির বাড়িতে বিবাহের আসরে আইসা বেবাক সখীরা তখন গাইতে লাগলো নারকীয় বিলম্বিতে বেড়া হারুনি চোরাগা হাই বিলম্বিতে বেড়া চোরাগা হাই বিলম্বিতে বেড়া চোরাগা আমলার বাগানে ঝুমকো সজগো বাগানে আমলার বাগানে ঝুমকো সজগো বাগানে এই ঝুমকো ফিরিতে বেলা ঝুমকো বাগানে এই ঝুমকো ফিরিতে বেলা ঝুমকো বাগানে সজগো সুরকে লাইনো এমন করে কাবির নামারে সাক্ষ্য রেখে জয়তুন বিবাহ হোসেন দুজন স্বামী স্ত্রী হিসেবে মাইনা নিল বিবাহের ঠিক পরের দিন হোসেন গেল ওই জঙ্গলাতে কাল কাটতে মনে আছে যে জঙ্গলাতে গহরসান রে রাজজাল্লাদ ফল হয়ে গেছিল গহরসান যখন জঙ্গলাতে কাল কাটতে গেল ঠিক ওই দিন ওই জঙ্গলাতে হরিণ শিকার করতে আসলো বাচ্চা সোনাফর দেওয়ান গহরসানের আসল পিতা বাচ্চা সোনাফর দেওয়ান একটা হরিণ শাবককে লক্ষ্য করে যখন তীর ছুড়বার জন্য তিনি স্ত্রী করলো হরিণ শাবক যায় যদি পূর্ব দিকে তখন তার হরিণ শাবক পশ্চিমে গেলে সোনাফর বাচ্চাদের পূর্ব পশ্চিম বাচ্চা সোনাফর দেওয়ান
বাচ্চা শোনাফর দেওয়ান বুঝতে পারলো যে তীর ওই হরিণ শাবককে লক্ষ্য করে মারছিল, ওই তীর কোনো হরিণ শাবকের গায়ে বিধে নাই, দেখছে কোনো মানবের শরীরে। বাচ্চা শোনাফর দেওয়ান যাইয়া ওই মানবের কাছে হাত জোর করে নতজানু হয়ে দিতে লাগলো, বাবা গো, বাবা বাবা হয়ে গেছে বাবা, আমার আগের মতো তীর ছুঁড়বার পারি না, আমারে তুমি ক্ষমা করে দাও বাবা, আমারে তুমি মাফ করে দাও। এই কথা কইতে কইতে বাচ্চা শোনাফর দেওয়ানের চোখ পড়লো ওই মানবের বুকে থাকা রাজমাদুলির উপর। এই রাজমাদুলি, এই রাজমাদুলি তো সোনাফর বাচ্চার বংশ ধরে না পরম্পরার পর আসতেছে। সোনাফর বাচ্চার বুঝতে দেরি হইল না, এই মানব তার হারায় যাওয়া পুত্র গহরসান। সোনাফর বাচ্চা সাথে সাথে গহরসানকে নিয়ে রাজবাড়িতে ফিরল, আর গহরসানও রাজবাড়িতে ফিরা তার মায়ের সকল কথা গোপন রাখলো। আর এইদিকে দিন যায়, মাস যায়, বছর যায়। অভাগী জয়তুন বিয়ার পর দিন যে তার স্বামী গেল ওই বনে কাঠ কাটতে, সে তার ফিরে আসলো না। স্বামীর পন্থের মানে ছায়া ছায়া জয়তুন যেন পাথর হয়ে যায়। এই না পন্থে দিয়া কত মানুষ আসে যায়, কিন্তু তার প্রাণের স্বামী, তার প্রাণনাথ গহরসানের কোনো খবর নাই। গহরসান যখন রাজবাড়িতে গেল, রাজার যে ছোট রানী ছিল সাতমা, সে মনে মনে ভাবতে লাগলো, গহরসান বিয়া করছে এক ছোট জাতের কন্যা রে, জয়তুন রে। 2 দিন পরে রাজবাড়িতে শুনবো জয়তুন আর হে মহিলা রানী যেমন করেই হোক তেমন করেই হোক জয়তুনরে তালাক দেওয়াইতে হইব। আর তাই ছোট রানী গিয়া গহরসান রে যেন জয়তুন বিবিরে তালাক দিয়া দেয়। সোনাফর বাচ্চারে ভুল বুঝাইতে লাগলো, যে কইতে লাগলো আপনার ছেলে বিয়া করছে ছোট জাতের কন্যা জয়তুন রে। এই ছোট জাতের কন্যারে যদি আপনি রাজবাড়িতে আইনা তোলে, রাজ্যের ব্যাপার প্রজারা মিলে তখন বিদ্রোহ ঘোষণা করবো, আপনি তখন রাজ্য হারাইতে পারেন। বলেন যেন জয়তুনকে তালাক দেয়। সোনারানীর কুমন্ত্রণায় সোনাফর বাচ্চা ভয় পাইল, সে বারবার সাপ দিতে থাকলো গহরসানে, তুমি জয়তুনকে এক্ষুনি তালাক দিবা। কিন্তু সম্মানিত দর্শক, বড্ড ভালোবাসা বিয়া করছিল জয়তুনকে। গহরসান কোনোভাবে রাজি হয় না সেই জয়তুনকে তালাক দিতে। আর তাই ছোট রানী একদিন কোনো দিক না পায়া খাবারের সাথে ঘুমের ওষুধ মিশাইয়া ওই ঘুমন্ত গহরসানের বৃদ্ধাঙ্গুলি চাপ লইয়া একটা মিথ্যা তালাকনামা পাঠাই দিল ওই জয়তুন বিবির বাড়িতে। অভাগী জয়তুন স্বামীর পন্থের আশায় পন্থের পানে ছায়া থাকতে থাকতে তার চোখ পাথর হয়ে যায়। এই না পন্থ দিয়া কত মানুষ আসে যায়, কিন্তু তার প্রাণের স্বামীর কোনো খবর নাই। পন্থের পানে ছায়া থাকতে থাকতে জয়তুন কইতে থাকে, অভাগী রইছে ছায়া পন্থে, কত মানুষ পাই গো দেখা তুমি নাই। হায় রে মন বান্ধি পয়সায় আছি কানে, পয়সায় আছি কানে, বিবাদ সে চলা স্বামী আমার
জয়তুনের চোখ পাথর হয়ে যায়। স্বামীর আশায় দিন গুনতে থাকে। একদিন একদিন রাজবাড়ি থেকে একখান পেয়াদা আসে, হাতে একখান চিঠি। চিঠিখান পাইয়া জয়তুনের মন বেবাক খুশি। ওই তো তার প্রাণের স্বামী প্রাণনাথ গফরসান তারে চিঠি লিখছে। পেয়াদার কাছ থেকে চিঠিখান নিয়া জয়তুন দৌড়ায় গিয়া দাওয়ায় বসে চিঠিখান পড়ার জন্য। যখন যখন জয়তুন নিরালায় চিঠিখান খুললো, খুলে দেখলো ওই চিঠির মধ্যে লেখা, এক তালাক, না না দুই তালাক, না না তিন তালাক। আরে গফরসান, অভাগী জয়তুন, অভাগী জয়তুন জানে না গফরসান তার কেন তালাক দিছে। চিঠির মধ্যে লেখা, ছোট জাতের কন্যা বইলা গফরসান তারে ছাইড়া দিছে। আচ্ছা, যখন যখন গফরসানে ভালোবাসিল, ভালোবাসা গফরসান যখন জয়তুনের মুখ দিছিল, জয়তুন একবার জানতো গফরসান রাজার গোলা, কাঠুরিয়ার সন্তান যাই না, কাঠুরিয়ার সন্তান যাই না। জয়তুন গফরসানকে ভালোবাসছিল, বিয়া করছিল। আর রাজার গোলা হয়ে গফরসান জয়তুনকে তালাক দিল। ছি ছি সমাজ! জয়তুন জয়তুন তখন মনে মনে ভাবতে থাকে, সেই সমাজে মাইয়া মানুষে মানুষ মনে করা হয় না, যে সমাজে নারীরে নারী মনে করা হয় না, যে সমাজে মাইয়া মানুষের কোনো দাম নাই, ওই সমাজে আর জয়তুন থাকবো না, ওই সমাজে জয়তুন আর থাকবো না। নিজের জীবন জয়তুন শেষ করে দিব। এই সমাজে কি মাইয়া মানুষের মানুষ মনে করে? আপনারাই কন, নারীরে নারী মনে করে? মাইয়া মানুষের যদি এই সমাজ মানুষ মনে করত, তাহলে তনু হত্যার বিচার হইল না কেন? মনে আছে আপনাদের তনুর কথা? আমাকে কুমিল্লার মাই হায়ানারা এই তনুর শরীরটাকে সবাই সিনে সিনে খাইল। বাঁচার জন্য তনু তখন কত আর্তনাদ করছিল। এই সমাজ মাইয়া মানুষকে মানুষ মনে করে? এই সমাজ যদি মাইয়া মানুষকে মানুষ মনে করত, ছোট্ট আসিয়া যার শরীর এখনো মাইয়া হয়ে ওঠে নাই, ওই আসিয়ার 300 করে মিলা সিরা সিরা খাইল। ওই শপথের থেকে বাঁচার জন্য আসিয়া জানে জানে পায়ে ধরছিল। আপনি তালু লাগে, আপনি আমার বাবা লাগে না, আমার সাইডে দেন, আমি কাউরে কিচ্ছু করবো না, আমি ওর গুরুর বাড়িতে বেড়াইতে আসুন না, আমার সাইডে দেন। জানেন আপনারা, আসিয়ার শরীরটা তখনো মায়ের শরীর হইয়া উঠে নাই। একটা নিষ্পাপ মায়ারে 300 কোটি মিলা চিরা চিরা খাইল গো।
যায় এই সমাজে সম্বন্ধে থেকে এই সমাজ পেলে মানুষের মানুষের করে যে সমাজে স্বামী স্ত্রীর কোনো মহাব্বত নাই, শ্রদ্ধাবোধ নাই, ভালোবাসা নাই, ওই সমাজে যন্ত্রণা থাকবো না, এক মিনিট যন্ত্রণা থাকবো না। এই না সোনার জীবন যত বিনাশ করবার চায়। আর তাই রাত্রি আসমানের পানে ছায়া ছায়া যখন জয়তুন কইতে থাকে নিশি আমি ধরা যে শুধু আমারে কান্দায় নিশি আমারে ছাড়িয়া মনে খাঁচা পইরা খালি চোখে যায় উড়িয়া আমারে ছাড়িয়া নিশি যদি সুখ সোনার পক্ষী ধৈরা অঞ্চলে বান্ধিয়া আমারে ছাড়িয়া নিশি জানাচ্ছি সবাই নিঠুর ধরন ছাড়বো হয়তো খালি লবণ পরে বাধা আছে ওই না শুনি ওই যত বিবির ঘরে জীবন সঙ্গীবে এই না সুরের তরে বসুমতী হইল শীতল পাটি গহর জয়তুনের সাথে মিলন হইব আখি পাতে ওই পারে রই সোনার বাসরে সোনার বাসরে নিশি বিলাই নিশি বিলাই
মাইক্রোফোন আছে এখানে আছে। আচ্ছা এখানে আছে তো ভাই আমি একটু কথা বলি। অনেক রাত হয়েছে, আমি সকলের কাছে এখন বিনয় করে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করবে। আমার মনে হয় আমার পরিচয়টা আমি যেহেতু সামনে ছিলাম না, আমি পেছনে ছিলাম, আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছি তানি। আমি পেশাগত জীবনে আমি একজন স্কুল শিক্ষক, আমি একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি রাজাপাড়া মুন্সি মহম্মদ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন নির্বাচিত শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি আমি আমার শেকড়কে ভীষণ ভালোবাসি। আমি জানি এখানের 4 ভাগের 3 ভাগ মানুষ আজকে প্রথম পালা দেখেছেন, পালা নাটক দেখেছেন, যদি আমার ভুল না হয়। কারা আজকে প্রথম পালা দেখেছেন একটু হাত তুলুন তো দেখি। অধিকাংশ, প্রায় সবাই আজকে প্রথম। এটা আমার কালচার, এটা আমার সংস্কৃতি, এটাই আমার হাজার বছরের ঐতিহ্য। আর আজকে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি না, আমার এই জায়গাটাতে যে সংগঠনটা আমাকে এখানে নিয়ে এসছেন, এই সংগঠনটা হচ্ছে আমার মাতৃ সংগঠন অধুনা। আজ থেকে 12 বছর আগে যদি এই সংগঠনটা আমাকে খুঁজে না বের করতো, আমি আজকে এখানে দাঁড়াতে পারতাম না। আমি ভীষণ কৃতজ্ঞ অধুনার কাছে। আপনারা যারা এই জেনারেশন, এই যে ধৈর্য ধরে পালা দেখা খুবই ডিফিকাল্ট। জ্যানজি বলতে একটা কথা আছে, সারাক্ষণ মোবাইল ইন্টারনেট সে জায়গা থেকে বের হয়ে পালা দেখা, শেকড়কে দেখা। আমি ভীষণ আপনাদের নিকট কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ ঘটি চায়ের কর্ণধার তপু ভাইয়ের নিকট, যিনি এত সুন্দর একটা আয়োজন করেছেন। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি আমার এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শহীদুল স্বপন ভাই, যদি আমার সাথে একটু না দাঁড়ান। আমার অনুষ্ঠান আমাকে খুঁজে বের করলো অধুনার কর্ণধার আমার স্বপন ভাই, আমার বড় ভাই, যিনি এই সংগঠনটা যিনি প্রতিষ্ঠাতা সভাপতি। তো আমি তবু ভাই, বাকি অনুষ্ঠানটা আপনি থ্যাংকস। এইটুকুই আমার ছোট পরিচয়, আর কিছু না, ক্ষমা করবেন। ধন্যবাদ তানি ভাই, খুব সুন্দর একটি হারিয়ে যাওয়া প্রায় পালা, এই পালাটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ তানি ভাইকে, ধন্যবাদ অধুনা থিয়েটারকে। আসলে আমি সংগঠন করি, আমার সংগঠনের নাম হচ্ছে যাত্রিক নাট্য গোষ্ঠী। যাত্রিক যদি আমার রক্তে থাকে, অধুনা হচ্ছে আমার হৃদয়ে, অধুনা আমার হৃদয়। আমি অধুনার বেশিরভাগ কাজই আমি তাদের সাথে থাকি, তাদের সাথে সবসময় আমি কাজ করার সৌভাগ্য থাকে আমার। স্বপন ভাই আমাকে সবসময় আমাকে স্মরণ করে। তো যাক, আমি আসলে যখন তানিম ভাই দ্বারা যখন মজা করছিল, তখন আমারও অতীত অনেক কিছু মনে পড়ছিল। আমার একটা সংগঠন ছিল রিমিক্স ডান্স গ্রুপ। তো আমি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছি তানিম ভাইকে, মানে আজকের পালাকার তানিম ভাইকে একটা সম্মাননা দেওয়ার জন্য। আমি আমার 2 জন উপদেষ্টা আছে রিমিক্সের, ফরাদ ভাই এবং আশিক ভাই, তাদেরকে বলবো একটু মঞ্চে এসে তানিম ভাইকে একটা উত্তর দেওয়ার জন্য। অধুনার কার আছে যদি থেকে থাকেন, আগে অনেক রাত হয়েছে। শিয়া ভাই যদি থেকে থাকেন কোথাও, একটু ক্যান্ডি চলে আসবেন। শিয়া ভাই সহজ আসছিল, চলে গেছে। চলে গেছে। আচ্ছা, আরেকটা মজার তথ্য হচ্ছে কুমিল্লা, এটা হচ্ছে আমার একটা বড় সাইজের ঘটি, এই পালাকারের জন্য আজীবন ঘটি চাফি। সেটা আমি বড় সাইজের একটা ঘটি দিলাম, সেটা মানে বোঝানোর জন্য যে আজীবন ঘটি চাফি। আর আজকে যে কলেজটা, সেটাও ফ্রি আপনার জন্য। তো যাক, আমি আরো একটা কথা বলবো। আমি যতটুকু জানি যে আপনাদের একজন বংশীবাদক আছে, তিনি আজকে আসার কথা ছিল। বয়স প্রায় 80-র উপরে নাকি, 90 ছুঁই একজন বংশীবাদক ছিল। তো উনি আসার কথা ছিল, উনি আসতে পারেন না, শারীরিকভাবে অসুস্থতা। তো আমি আবারও ফরাদ ভাইকে আসবো। ফরাদ ভাই একটু যদি মানে, আমি তাদের জন্য ওনার জন্য একটা উপহার রেখেছিলাম, তো আমি একটু ওনার মাধ্যমে তানিম ভাইয়ের মাধ্যমে ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ফরাদ ভাই যেমন একটু ছবি, ঠিক আছে, উঠেছে ওকে, ধন্যবাদ। আমি এই পর্যায়ে স্বপন ভাই কিছু বলবো, স্বপন ভাইকে বলবো। আমি অবাক যে সাধারণত পারফরমেন্স শেষ হলে, শো শেষ হলে একজন মানুষও থাকে না। আপনারা অনেকে এসেছেন, আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে আরেকটা করে দেন। এই যে সুন্দর ভিডিও আছে, যা আপনারা শুনেছেন, নাটকটা হাসি তামাশার মধ্যে দিয়ে শুরু হয়েছে। অনেকের ধারণা নাটকটার মেসেজটা কি, এটি লাফাতে মঞ্চে এরকম কিছু খেয়াল করেছেন? নাটকে কিন্তু একটা মেসেজ, নাটকের পালা চাইতেই বলে একটা মেসেজ থাকে, সংবাদ থাকে। সেই সংবাদটা হচ্ছে আমাদের এই যে হিংস্র সমাজে তরুণদের নিরাপত্তা থাকে না, আসিয়াদের নিরাপত্তা থাকে না। আমরা এমন একটি রাষ্ট্র, এমন একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ করতে চাই যেখানে
তনুরা আসিয়া নিরাপদে তাদের জীবনযাপন করতে পারবে। নাট্যকর্মীরা কোনো দলের না, তবে আদর্শের পক্ষপাতী। সেই আদর্শটা হচ্ছে আমরা সবাই সমান মর্যাদায় আমরা আমাদের দেশটাকে গড়ে তুলতে চাই। যাত্রী, রিমিক্স, অভিনয়টা আমরা এক দিনকে 3টি ফুল এরকম ভাবে আমরা করি। তবু আমাদের কি বলবো অনেক অনেক কাছে, তার সাথে রাকিবটার সাথে 3টি আমরা প্রতি বছর পয়লা বৈশাখ উদযাপন করি। এবারও রাকিব কোথায়? এবারও আমরা পয়লা বৈশাখ চমৎকার ভাবে বাংলা নববর্ষকে বরণ করব। আমরা রেমিক্সকে, কালিয়াজুড়ির মানুষকে আমাদের পাশে থাকতে চাই। মাথায় রাখবেন, আমরা কোনো বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান, আমরা বন্ধুত্বের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা নাট্য চর্চা করি, পালা চর্চা করি, কিন্তু আমরা ধর্মবিদ্বেষী নই। আমি ব্যক্তিগতভাবে মুসলিম ধর্মের অনুসারী মানুষ। আমি আমার নীতি, নৈতিকতা, আদর্শ, ধর্মবোধকে অবশ্যই প্রতিপালন করি। আপনারা যারা অন্য ধর্মের লোক তারাও সেটা করে। সব মিলিয়েই আমাদের বাংলাদেশ। জয়তুন বিবির পালা, আমি আসলে এইটা দেখে আমি এসেছি, কারণ হচ্ছে আমাদের যেই সংস্কৃতির যে একটা অংশ ছিল, জারি গান, সারি গান, পালা, এগুলো আমাদের আজকের বাচ্চারা চিনে না। আমি আসার সময় আমার বাচ্চাকে নিয়ে এসেছি, আর এইখানে এসে যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি দর্শক হিসেবে আছে, ওরা চিনবে পালাটা আসলে কি। আমরা এই সংস্কৃতির আগ্রাসনের যুগে এসে আমরা আমাদের ঐতিহ্যগুলো হারিয়ে ফেলছি। আমি যখন আমার বাচ্চাকে বইয়ে পড়াতে যাই জারি, সারি, পালা, ও আমাকে জিজ্ঞেস করে মা পালা কি, মা জারি কি, আমাকে ইউটিউবে খুঁজতে হয়। তো এই জন্য আমি দেখানোর জন্য, বোঝানোর জন্য, এই জন্য আমি আসার সময় আজকে আমার মেয়েকে নিয়ে এসেছি। ও কখনো পালা দেখেনি এবং আজকে দেখবে পালাটা আসলে কেমন, এবং পরবর্তীতে বইয়ে পড়তে গেলে সেটা আর আমাকে জিজ্ঞেস করবে না যে মা পালাটা আসলে কি। তো আমাদের এই সংস্কৃতিগুলো হারিয়ে না যাওয়ার পিছনে আমাদের কিছু সংগঠন কাজ করছে, এবং সেই যাত্রায় অধুনা থিয়েটার অনেক এগিয়ে। আর যারা নিরলস প্রচেষ্টায় এই অধুনা থিয়েটারকে সাফল্য দিয়ে যাচ্ছে, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর আরেকটা কথা, যেহেতু এটা আমাদের দেশের সংস্কৃতির অংশ, আর যারা এই প্রতিষ্ঠানটাকে চালিয়ে যাচ্ছে এবং যারা এখানে পারফর্ম করছে, তারা সবাই অনেক ভালো রকমের দেশপ্রেমিক, না হলে তারা দেশের এই সংস্কৃতি নিয়ে এতটা ভাবতো না। ধন্যবাদ সবাইকে।